ইনব্রিডিং এর মধ্যে ছিলাম, ইনব্রিডিং এ আরো কয়েকটা ক্লাস লাগবে, তাহলে আমরা সোজাসুজি শেয়ারে চলে যাই। অনেক কিছু পাচ্ছি না, হাজিরা খাতাগুলো কই গেল, খেরের মতো করে কাগজগুলো নিচ্ছে, হাজিরা খাতা পাচ্ছি না। আমি ক্লাস নিচ্ছি তো এখন। আমরা কি এইটা পড়ছিলাম, পসিবল ইউজেস অফ ইনব্রিডিং? না স্যার। আচ্ছা, তাহলে এখান থেকে শুরু করি। ইনব্রিডিং এর ইউজ কি? আমরা এতক্ষণ যা পড়েছি সবগুলোই কিন্তু আমরা বলছি ইনব্রিডিং এর ডিমেরিটস, ইনব্রিডিং এর ডিসঅ্যাডভান্টেজ, ইনব্রিডিং হার্মফুল, ইনব্রিডিং এই করে সেই করে রিপ্রোডাক্টিভ পারফরমেন্স কমিয়ে দেয়, ফিটনেস কমিয়ে দেয়, প্রোডাকশন কমিয়ে দেয়, এগুলি। কিন্তু ইনব্রিডিং এর ব্যবহার আছে, ব্রিডারদের কাছে ইনব্রিডিং এর গুরুত্ব রয়েছে এবং ব্রিডাররা ইনব্রিডিং করে। কেন করে? ওই যে না এটা এটা বলছিলাম, কিন্তু এটা বলা হয়েছে স্যার, সরি। হ্যাঁ, এটা বলা হয়েছে, তবু আবার একটু বলি। যখন একটা অ্যানিমেলের অ্যাকচুয়াল জেনেটিক ওর্থ, মানে প্রকৃত ব্রিডিং ভ্যালু যখন আমরা নির্ণয় করি, অ্যাকচুয়ালি অ্যানিমেলটা মেরিটটা কতটুকু, জেনেটিক মেরিট কতটুকু, সেটা জানার জন্য আমরা কি করি, ইনব্রিডিং করি। এবং এটা করতে গেলে, কারণ তুমি চিন্তা করো, মনে করো যে একটা হেটারো জেনোটাইপ, বড় এ ছোট এ, এইটা পারফরমেন্স বড় এ সমান, অ্যাকচুয়াল জেনেটিক ওর্থ কিন্তু জানা যায় না। সেই জন্য অ্যাকচুয়াল ওর্থ মিনস ভ্যালু, অ্যানিমেলের অ্যাকচুয়াল জেনেটিক ভ্যালু জানার জন্য কি করতে হয়? নিয়মটা হচ্ছে যে একটা সায়ারকে র্যান্ডম ম্যাটিং করে রাখো 23 থেকে 35টা ডটার তৈরি করতে হয়। অর্থাৎ একটা সায়ারের কয়টা সন্তান হবে? 23 থেকে 35, ডেইরি সায়ারের বেলায়। এবং তখন এই কন্যা সন্তানগুলোর পারফরমেন্স স্টাডি করলে তখন ওই সায়ারের প্রকৃত ভ্যালুটা জানা যাবে। এটা ওয়ান সর্ট অফ প্রোজেনি টেস্ট। এইখানে দেখো, দিস ইজ পার্টিকুলারলি ট্রু when a sire can be mated to 23 to 35 of his daughters. একটা সায়ারের থেকে আমরা 23 থেকে 35টা ডটার তৈরি করলাম এবং সেই ডটারদের সঙ্গে সায়ারের মেটিং করলাম। এখন কি হলো? এখন থার্ড জেনারেশনের যে প্রজন্ম তৈরি হইলো, এদের মধ্যে যে রিসেসিভ জিনগুলি প্রকাশ ঘটে, তখন ওই রিসেসিভ জিনগুলো দেখে ওই সায়ারের আমরা মূল্যায়ন করে থাকি। তো নাম্বার 2 দেখো, ইনব্রিডিং কুড বি ইউজড অনলি ফর দি প্রোডাকশন অফ সিড স্টক। মনে করো যে অ্যানিমেলের সিড স্টক, আমরা 2টা পিওর লাইন মেনটেন করতেছি কোনো কারণে। এখন পিওর লাইন মেনটেন করে এই পিওর লাইন দুটো যখন ক্রস করে দেই, তখন এটা কমার্শিয়ালি কি হয়? কমার্শিয়ালি ফিজিবল হয়, অর্থাৎ কমার্শিয়ালি সাস্টেইনেবল হয়, প্রফিটেবল হয়। কিন্তু এই লাইন দুটো যখন মেনটেন করতে হয়, তখন এই লাইন দুটোর মধ্যে অবশ্যই পিওর ব্রিডিং করতে হয়। ফর এক্সাম্পল, লাইন এ, লাইন বি, দুইটা ভিন্ন ভিন্ন লাইন। লাইনগুলোর মধ্যে পিউরিটি মেনটেন করতে হলে এর সঙ্গে এ এরই মেটিং করতে হবে, বির সঙ্গে বি এরই মেটিং করতে হবে। এবং এই জেনারেশন আফটার জেনারেশন লাইন মেনটেন করার জন্য, সিড স্টক মেনটেন করার জন্য আমরা ইনব্রিডিং করে থাকি। আর ইনব্রিডিং করে যে লাইনগুলো পাওয়া যায়, এই লাইনগুলো লাইন ক্রসের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখন ইনব্রিডিং আরেকটা ইউজ আছে, খুবই ইউজফুল। সেটা হচ্ছে যে তোমরা জানো যে দেয়ার আর ভেরিয়াস টাইপস অফ জিন অ্যাকশন। ফর এক্সাম্পল, ডমিনেন্ট জিন অ্যাকশন, রিসেসিভ জিন অ্যাকশন, এপিস্টেটিক জিন অ্যাকশন এবং এডিটিভ জিন অ্যাকশন। এখন কোন ধরনের জিন অ্যাকশন কোন ট্রেটের জন্য রেসপন্সিবল, টু ডিটারমাইন দিস টাইপ অফ জিন অ্যাকশন উই অ্যারেঞ্জ ইনব্রিডিং। তখন ইনব্রিডিং করলেই কি হয়, আমরা টাইপ অফ জিন অ্যাকশনটা জানতে পারি। এখন বলো, হাউ টু ডেভেলপ ইনব্রেড লাইনস। আমরা ইনব্রেড লাইন কিভাবে তৈরি করব? ইনব্রেড লাইন তৈরি করার সাধারণত 2টা মেথড ফলো করা হয়। 2টা মেথড।
এক নম্বর হলো প্যারেন্ট অফস্প্রিং ম্যাটিং, সায়ারের সঙ্গে ডটারের ম্যাটিং বা ড্যামের সঙ্গে সানের ম্যাটিং, এই দুটাই কিন্তু প্যারেন্ট অফস্প্রিং ম্যাটিং, প্যারেন্টের সঙ্গে অফস্প্রিং ম্যাটিং। একটা হতে পারে সায়ার ডটার ম্যাটিং, আর একটা হতে পারে ড্যাম সান ম্যাটিং। চিন্তা করে দেখো, এই দুটাতেই ইনহেরিটেন্স চলে আসে প্যারেন্টস থেকে প্রজনীতে 75%। আরেকটা ওয়ে আছে, সেটা হলো ফুল শিপ ম্যাটিং, ম্যাটিং বিটুইন ফুল শিপস আমরা যদি করি তাহলে কি হবে, ম্যাক্সিমাম ইনব্রিডিং হবে। এখন যদি হাফ শিপের মধ্যে ম্যাটিং করি তাহলে ইনব্রিডিং হবে, কিন্তু দ্যাট ইজ নট সো মাচ ইন্টেন্স অ্যাজ ফুল শিপ, সেটা ফুল শিপের মতো অত ইন্টেন্সিভ হবে না। তাহলে আমরা যদি ইনব্রেড লাইন তৈরি করি তাহলে দুইটা ওয়ে আছে মনে রেখো, একটা হলো সায়ার ডট সরি একটা হলো প্যারেন্ট অফস্প্রিং ম্যাটিং, আর একটা হলো ম্যাটিং বিটুইন ফুল শিপস। মনে রেখো, ইনব্রেড লাইন যখন তৈরি করা হইলো, তৈরি হয়ে গেল, তখন অবশ্যই ম্যাটিং কন্টিনিউ করতে হবে ইনব্রেড লাইন রক্ষা করার জন্য, পিউরিটি রক্ষা করার জন্য, উইদিন দি লাইন, নট বিটুইন লাইন, উইদিন দি লাইন। এখন দেখো, হাউ টু ইমপ্রুভ ইনব্রেড লাইনস। ইনব্রেড লাইনস আমরা কিভাবে ইমপ্রুভ করব, ইনব্রেড লাইন কেন করা হয়? ফর এক্সাম্পল ধরো একটা ব্রিড আছে, একটা লাইন আছে, ধরো একটা ইনব্রেড লাইন আছে, হুইচ ইজ সুপারিয়র ফর ওয়ান ট্রেড এন্ড মিডিওকর ইন দি আদার। একটা ব্রিড বা একটা লাইনের অনেক বৈশিষ্ট্যের জন্য অনেক বৈশিষ্ট্য কনসিডার করতে হয়, অনেক ট্রেড কনসিডার করতে হয়। এখন দেখা যায় যে একটা লাইন বা একটা ব্রিডের একটা ট্রেটে সে খুব সুপারিয়র, কিন্তু অন্য ট্রেটের বেলায় মে নট বি সুপারিয়র, মে বি ইনফেরিয়র, মে বি মিডিওকর। Could you follow me? আচ্ছা, এখন হ্যালো, আচ্ছা আচ্ছা, এখন ধরো একটা লাইন আছে এ আর একটা লাইন বি। এখন এই লাইন এ সুপারিয়র ফর গ্রোথ রেট, এই লাইন এর গ্রোথ রেট খুবই সুপারিয়র, কিন্তু ইনফেরিয়র ইন কার্কাস কোয়ালিটি, কিন্তু তার মাংসের মান ভালো না, কিন্তু গ্রোথ রেট খুবই হাই। গ্রোথ রেট ডিজায়ারেবল, কার্কাস কোয়ালিটি অলসো ডিজায়ারেবল, কিন্তু তার একটি ভালো আছে, গ্রোথ রেট খুবই ভালো, কিন্তু কার্কাস কোয়ালিটি ভালো নয়। আচ্ছা, আরেকটা লাইন আছে বি, এই বি এর বেলায় বি তা উল্টাটা, এর গ্রোথ রেট কম কিন্তু কার্কাস কোয়ালিটি ভালো। বুঝতে পারছো? একটা ছেলে অঙ্কে খুবই ভালো, ইংরেজিতে কাঁচা, আরেকটা ছেলে ইংরেজিতে খুবই ভালো, অঙ্কে কাঁচা। এখন যদি এমন হয় এই দুইটা ব্রিড, এদের মধ্যে ম্যাচিং করালাম, করাইলে কি হবে দেখো, আমরা ওই দুইটা ট্রেটেরই ইমপ্রুভমেন্ট চাই, আমরা গ্রোথ রেট বেশি চাই, আমরা কার্কাস কোয়ালিটি ভালো চাই। এই দুইটা ট্রেটের সমন্বয় করতে গেলে, এক জায়গায় আনতে গেলে আমাদের কি করতে হবে দেখো, ক্রস লাইন এ এন্ড বি টু প্রডিউস এ বি প্রোজেনি। আন্ডারস্টুড অর নট? কারণ লাইন এর গ্রোথ রেট বেশি, কার্কাস কোয়ালিটি কম, আর লাইন বির গ্রোথ রেট কম, কার্কাস কোয়ালিটি বেশি। এখন আমরা এর সঙ্গে বি এর ম্যাটিং ক্রস করাই দিলাম, তাহলে আমরা কি পেলাম, এ বি প্রোজেনি। এই এ বি প্রোজেনিকে ব্যাক ক্রস করো, ব্যাক ক্রস উইথ বোথ অফ দি প্যারেন্টস, এ বির সঙ্গে এ এর ম্যাটিং করাও এবং এ বির সঙ্গে বি এর ম্যাটিং করাও, আলাদা আলাদা। এখন এ বির সঙ্গে আমরা যখন এ এর ম্যাটিং করাইলাম তখন কি হলো, এ বি এ, এ বির সঙ্গে যখন বি এর ম্যাটিং করাইলাম তখন হলো এ বি বি। এখন এখানে সিলেকশন করো, সিলেক্ট উইদিন এ বি এ এন্ড এ বি বি ব্যাক ক্রস ফর বোথ সুপারিয়র গ্রোথ রেট এন্ড কার্কাস কোয়ালিটি। তাহলে তাহলে হবে কি, এদের মধ্যে সিলেকশন করা দুইটা ট্রেটের জন্য আমরা গ্রোথ রেটও ভালো চাই, কার্কাস কোয়ালিটি ভালো চাই। অনেক প্রজাতি তৈরি হয়েছে এ বি এ এবং এ বি বি। এখন সিলেকশন করে এদের মধ্যে ম্যাটিং কন্টিনিউ করো, কন্টিনিউ টু ব্যাক ক্রস, আবার এদেরকে আবার এর সঙ্গে ম্যাটিং করাও, অন্যদিকে আবার বি এর সঙ্গে ম্যাটিং করাও সেপারেটলি, এবং সিলেকশন চলতে থাকবে। কিভাবে আমরা কনভার্জেন্ট লাইন তৈরি করে, কনভার্জেন্ট লাইন মনে করো, কনভার্জেন্ট লাইন তৈরি করে ইনব্রেড লাইন ইমপ্রুভ করি। ভেরি ইম্পর্টেন্ট দিস ওয়ান, হাউ টু ইমপ্রুভ ইনব্রেড লাইনস। অর্থাৎ একটা ইনব্রেড লাইনের মধ্যে একটা বৈশিষ্ট্যের জন্য সাধারণত এদের এদের লাইন তৈরি করা হয়। আমরা একাধিক বৈশিষ্ট্য যদি একসাথে ভালো চাই তখন আমরা কনভার্জেন্ট
কনভার্জেন্ট ইমপ্রুভমেন্ট করি। দিস ইজ কনভার্জেন্ট ইমপ্রুভমেন্ট। এখন দেখো ইনব্রিডিং, how many types of inbreeding are there? Inbreeding are of two types, and line breeding and close breeding. Line breeding and close breeding. Okay? আর দুইটা কিন্তু খুবই কাছাকাছি এবং এটাকে সেপারেট করা কঠিন, তবু আমরা ইনব্রিডিং এর ক্লাসিফিকেশনে বলছি যে ইনব্রিডিং ইজ অফ টু টাইপস, লাইন ব্রিডিং অ্যান্ড ক্লোজ ব্রিডিং। দেন we will define line breeding, close breeding, and we will explain both of them. এখন প্রথমে আসে লাইন ব্রিডিং। এই যে তোমরা এখন যে চিকেনের যে স্ট্রেনগুলি তৈরি হয়েছে দেখো না, লেয়ারি বলো বা ব্রয়লারি বলো, এগুলি কিন্তু লাইন ব্রেড অর্থাৎ লাইন ক্রস। বিভিন্ন ট্রেটের জন্য দীর্ঘকাল ব্রিডিং করে 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 লাইন তৈরি করা হয়েছে। এই লাইনগুলো হলো প্যারেন্ট স্টক। এখন লাইন এ মনে করো একটা লাইন, আর লাইন বি আর একটা লাইন ফর অ্যানাদার ট্রেট। এখন এই লাইন এ হলো বাপ, লাইন বি হলো মা। যদি একটা প্যারেন্ট স্টক হয় তখন এ আর বি মেটিং করে দিলে আমরা এই যে কমার্শিয়াল হাইব্রিড চিকেন পাই, সেটা ব্রয়লারও হতে পারে, সেটা লেয়ারও হতে পারে। এইভাবে যে সমস্ত অ্যানিমেলের জেনারেশন ইন্টারভাল শর্ট, জেস্টেশন পিরিয়ড শর্ট, এই সমস্ত অ্যানিমেলের লাইন তৈরি করা হয়। কিন্তু ডেইরি ক্যাটলে এটা সম্ভব না সেটা না, ইট উইল টেক লং টাইম। সুতরাং যাদের জেনারেশন ইন্টারভাল শর্ট, সেই ক্ষেত্রে সাধারণত এই তোমার লাইন তৈরি করা হয় এবং লাইন ব্রিডিং করা হয়। আচ্ছা, লাইন ব্রিডিং ইজ এ ফর্ম অফ ইনব্রিডিং। ডেফিনেশন, লাইন ব্রিডিংটা হচ্ছে এক ধরনের ইনব্রিডিং যেখানে কোনো একটা পার্টিকুলার ইন্ডিভিজুয়াল, সাধারণত সায়ার, কোনো একটা পার্টিকুলার ইন্ডিভিজুয়াল বা কোনো একটা লাইন অফ অ্যানসেস্টরকে কনসেন্ট্রেট করা হয় একটা প্রজন্মের মধ্যে। আমি কি বুঝাইতে পারছি কিনা? মনে করো একটা সুপারিয়র সায়ার পাওয়া গেল, সায়ার এ, কেমন? এখন তুমি চাইলা যে এই সায়ারের প্রজনী তৈরি করব, কিন্তু অথবা এই সায়ারটার মতো ঠিক এর মতো অ্যানিমেল তৈরি করব। তো এর সঙ্গে যদি আমরা অন্য একটা ড্যাম দিয়ে ক্রস করি, মেটিং করাই, তাহলে প্রজনী তার 50% ইনহেরিটেন্স পাবে, মাত্র 50, তাই না? 50%। এখন আমরা তো চাই ঠিক ওই সায়ারের মতোই প্রজনী তৈরি করার 100%। সেটা কিভাবে সম্ভব? এতদিনে তো সায়ার মরে যাবে। আমরা যদি আপগ্রেডিং করি, করতে করতে 60 জেনারেশন কি সায়ার থাকবে? সেই ক্ষেত্রে এইরকম সায়ার যদি পাওয়া যায় অথবা এরকম লাইন অফ অ্যানসেস্টর যদি পাওয়া যায়, তাহলে প্রজনীর ইনহেরিটেন্স ক্রমে ক্রমে ওই এর কাছাকাছি নিয়ে যাওয়া অথবা ওই লাইন অফ অ্যানসেস্টরের কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য যে সিরিজ অফ মেটিং, সেটি হচ্ছে লাইন মেটিং। কি করবো? কারণ এই ক্ষেত্রে মেলকে ব্যবহার করার কারণ হলো যে একটা মেল যত ডিসেন্ডেন্ট তৈরি করতে পারে, একটা মেল যত প্রজনী তৈরি করতে পারে, সেটা ফিমেল দ্বারা সম্ভব নয়, ফিমেল দেওয়া সম্ভব না হায়ার এনিমেলের ক্ষেত্রে। এই জন্য লাইন ব্রিডিং করতে গিয়ে সাধারণত মেলকে অ্যানসেস্টর বিবেচনা করা হয়। এখন আসলে এতে কিন্তু যেহেতু একটা মেইলের বহু সংখ্যক প্রজনী তৈরি হয় এবং এই মেইলের প্রজনীদের কোয়ালিটি জাজ করার জন্য অথবা ওই মেইলটার মেরিট জাজ করার জন্য প্রজনী টেস্ট করা হয়, কারণ এ মেল প্রডিউসেস লার্জ নাম্বার অফ প্রজনী। এখন লাইন ব্রিডিং is a form because when male is used in artificial insemination, then huge number of progeny is possible to produce. Line breeding is a form of mild inbreeding. বলছে যে লাইন ব্রিডিংটা এটা একটা ইনব্রিডিং ঠিকই আছে, কিন্তু এটা মাইল্ড, না ততটা ইন্টেন্স না, মাইল্ড, বিকজ রিলেশনশিপ ইজ ইউজুয়ালি ডাইরেক্টেড টুয়ার্ডস ওয়ান অ্যানসেস্টর। কারণ এতে রিলেশন সম্পর্ক রাখা হয় একটা অ্যানসেস্টরের সঙ্গে, হ্যাঁ, আরেকটা ড্যাম তো ফ্রি। সেই জন্য হাফশিপ মানে এটা it involves half ship mating, not full ship mating. এই জন্যই লাইন ব্রিডিং ইজ এ ফর্ম অফ মাইল্ড ইনব্রিডিং। আমি এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হবে। এখানে আসো। ফর এক্সাম্পল, you have a glass of
ইউ হ্যাভ এ কাপ অফ শরবত, চিনি দিয়া শরবত তৈরি করেছো। আচ্ছা, এখন যদি আমরা 1 কাপ করে চিনি ঢালতে থাকি তাহলে কি হবে? শরবত কি হবে বলো? শুনতে পাচ্ছ? মিষ্টি হবে জি স্যার। স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, মনে করো একটা গ্লাসে পানি নিয়ে সেখানে 1 কাপ, সরি 1 চামচ চিনি দিয়েছো, কেমন? এ, তো মিষ্টি লাগছে। আরেক চামচ চিনি দাও, তাহলে কি হবে? আরেকটু মিষ্টি লাগবে। আরেকটু মিষ্টি লাগবে। আরেক চামচ চিনি দাও, আরেকটু মিষ্টি লাগবে। মানে এই শরবতটা ক্রমে ক্রমে চিনির মিষ্টির কাছাকাছি চলে যাচ্ছে। চিনি যত মিষ্টি তার কাছাকাছি চলে যাচ্ছে, মিষ্টি বাড়তে বাড়তে বাড়তে, সুইটনেস বাড়তে বাড়তে। ঠিক এরকম এখানে একটা ম্যাটিং দেখো, এর সঙ্গে বি এর ম্যাটিং করা হয়েছে, তাতে সি হয়েছে। এই সি এর সঙ্গে আবার এ এর ম্যাটিং করা হয়েছে, তাতে ডি হয়েছে। ডি কে আবার এ এর সঙ্গে মিটিং করা হয়েছে, এতে ই হয়েছে, ই এর জন্ম হয়েছে, ই কে আবার এ এর সঙ্গে মিটিং করা হয়েছে। দেখা গেছে কি প্রতি জেনারেশনেই ছায়ার হিসেবে ব্যবহার হয়েছে এ। এখন জি লাস্ট অফ অল যে জি তৈরি হইলো, এতে এর ইনহেরিটেন্স অনেক বেশি, তাই নয় কি? দেখো, জি স্যার। হ্যাঁ, এর ইনহেরিটেন্স অনেক বেশি, প্রতি জেনারেশনে এর অর্ধেক জিতে চলে আসছে প্রজনীতে। এটা করার কারণ হলো যখন আমরা দেখি যে এ একটা ইন্ডিভিজুয়াল ভেরি আউটস্ট্যান্ডিং, অত্যন্ত সুপারিয়র, তখন আমরা চাবো এমন প্রজনী তৈরি করতে যেটা এর কাছাকাছি চলে যায়। কিছু কিছু থাকবে এর কাছাকাছি চলে যাবে, কারণ প্রত্যেক জেনারেশনে এর ইনহেরিটেন্স অ্যাড হচ্ছে। এখন এ কে কেন এত গুরুত্ব? কারণ এ ইজ ফাউন্ড টু বি সুপারিয়র। এ একটা ছায়ারও হতে পারে, একটা ইন্ডিভিজুয়াল হতে পারে, অথবা এ একটা লাইনও হতে পারে। একটা লাইন হলে একটা ইন্ডিভিজুয়াল না, ওই লাইনের সব অ্যানিমেল একই রকম। কাজে আমরা ওই লাইনের A1 কে ব্যবহার করতে পারি, A2 কে করতে পারি, A3 কে করতে পারি, A4 কে করতে পারি। হ্যাঁ, আলটিমেটলি জি এমন একটা ইন্ডিভিজুয়াল, ইনব্রেড ইন্ডিভিজুয়াল তৈরি হলো যার মধ্যে এর ইনহেরিটেন্স অনেক ক্রমে ক্রমে বেড়ে যাচ্ছে। এখন নিচের কথাটা পড়ে দেখো, লাইন ব্রিডিং, concentration of A inheritance in the inbred progeny in each generation. প্রত্যেক জেনারেশনে এর ইনহেরিটেন্স প্রজনীতে যোগ হচ্ছে। স্যার লাইন আপনি যে ব্রিডিং ইজ স্পেশাল ফর, বলো স্যার আপনি যে বললেন বলো। যে এটা হলো যে সায়ারকে হলো গিয়া লাইন ব্রিডিং এ অ্যানসেস্টর ধরা হয়, তো বা মেলকে। তো স্যার যদি ধরেন কোনো হ্যাঁ, ফিমেলের মধ্যে বৈশিষ্ট্যটা ভালো আছে তখন কি করবে? ফিমেলকে ধরবে? করা যাবে না তাই না, কিন্তু বলা হয় সাধারণত মেলকে ব্যবহার করা হয় এই কারণে, একটা মেলের অনেক প্রয়োজনীয় হয়, মেলের সিমেন্ট কালেকশন করে রেখে দেওয়া যায়, মেল মরে গেলেও সেই মেল ব্যবহার করা যাবে, কিন্তু ফিমেলের তো এমনটি করা যাবে না। স্যার ওবামা তো বুঝতে পারছো না? প্রিপারেশন করা যায় না? করা যায়, অনেক অনেক কঠিন। মেলকে যত বেশি এক্সপ্লয়েট করতে পারবা, মেলকে যত বেশি মেল থেকে প্রজনী তৈরি করতে পারবো, ফিমেল থেকে অতটা সম্ভব না। একটা মেলের 10,000 প্রজনী হইতে পারে, ফিমেলের ইজ ইট পসিবল? নট এট অল। হ্যাঁ, আচ্ছা, তাহলে লাইন ব্রিডিং ইজ এ স্পেশাল ফর্ম অফ ইনব্রিডিং ইন হুইচ রিলেশনশিপ অফ এন ইন্ডিভিজুয়াল ইজ কেপ্ট ক্লোজ টু পার্টিকুলার অ্যানসেস্টর। এইখানে রিলেশনশিপ অফ ইন্ডিভিজুয়াল, কোন ইন্ডিভিজুয়াল? সি, ডি, ই এবং জি, এই ইন্ডিভিজুয়াল গুলো রিলেশনশিপ এ এর কাছাকাছি রাখার চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, এ ইন্ডিভিজুয়ালের এই এ কিন্তু ক্যান বি অ্যান ইন্ডিভিজুয়াল অর ক্যান বি এ লাইন অফ অ্যানসেস্টর। সবসময় একটা ইন্ডিভিজুয়াল এইভাবে চিন্তা করো না, একটা লাইনও হতে পারে। আচ্ছা, তাহলে আমরা পরের স্লাইডে যাই। হ্যাঁ, এটা আরেকটা এক্সাম্পল। এখানে দেখো ডি এর সঙ্গে এস এর ম্যাচিং হয়েছে, এতে হয়েছে D1। এখন D1 কে আবার একই ইন্ডিভিজুয়াল এস এর সঙ্গে ম্যাচিং করানো হয়েছে D2। এখন এই D2 কে আবারও এস এর সঙ্গে ম্যাচিং করানো হয়েছে D3। তাইলে এই D3 তে এস এর ইনহেরিটেন্স অনেক বেশি হয় নাই? এটা হচ্ছে লাইন ব্রিডিং এর এক্সাম্পল। বুঝতে পেরেছ? জি স্যার। আচ্ছা আচ্ছা,
হ্যাঁ, এইটা আসিল, আসিল মুরগির নাম শুনছো? আসিল। জি স্যার। জি স্যার আচ্ছা, শুনছি। এইখানে দেখো এই যে আসিল মুরগির সঙ্গে আর এইচ অন্য একটা দেশি মুরগি মনে করো যে মিটিং করানো হয়েছে, ক্রস করানো হয়েছে, তার ফলে এই প্রয়োজনীয় হলো এটাকে আবার আসিলের সঙ্গে, তারপর যে প্রয়োজনীয় হলো সেটাকে আবার আসিলের সঙ্গে, তারপর আসিলের সঙ্গে, অর্থাৎ ক্রমে ক্রমে এই আসিলের কাছাকাছি নিয়ে যাওয়ার প্রচেষ্টা হচ্ছে। ফলে এইটি F4 জেনারেশন 4-এ এসে এটা এটা আসিলের অনেক বৈশিষ্ট্যই রপ্ত করতে পারবে, আয়ত্ত করতে পারবে। এই জন্য এটা একটা লাইন ব্রিডিং। দেখো, ইনক্রিজিং ইনহেরিটেন্স ফ্রম asil in each generation. Okay, asil may not be an individual, rather one line of ancestor. asil একটা একটা মূরক নাও হতে পারে, একটা মূরক হতে পারে, নাও হতে পারে, না হলে ওই একই জাতের একই লাইনের আসিল হইলেই চলবে। হ্যাঁ, এইখানে দেখো, এইখানে এই ট্রিটা দেখো, এফ এবং ই এর প্রয়োজনীয় হচ্ছে ডি, আর এফ এবং জি এর প্রয়োজনীয় হচ্ছে ই। এফটা যদি সায়ার হয় তাহলে এইখানে কিন্তু দুইটা ড্যাম একই সায়ার, এফ এবং ই মেটিং এর ফলে ডি হয়েছে, আর এফ এবং জির মেটিং এর ফলে ই হয়েছে। তাহলে ডি আর ই কি সম্পর্ক বলো তো? ডি এবং ই এর কি সম্পর্ক? হাফ সিপ, half হাফ sip. সিপ। গুড, হাফ সিপ। ডান দিকে আসো, ডান দিকে একই ঘটনা, এখানে ডি এবং ই এর মেটিং এর ফলে সি হয়েছে। তাহলে সি আর বি এর কি সম্পর্ক? 1/4 sip. বি আর সি এর মধ্যে কি সম্পর্ক? স্যার ফুল সিপ। স্যার ফুল হ্যাঁ, সিপ। ফুল সিপ, ফুল সিপ, ইয়েস ইয়েস। ডি এবং ই হচ্ছে হাফ সিপ, বি এবং সি হচ্ছে ফুল সিপ। তাহলে ডি এবং ই এরা যতটুকু ইনব্রেড তার সাথে বেশি ইনব্রেড বি এবং সি, বি এবং সি যত ইনব্রেড তার সাথে বেশি ইনব্রেড হচ্ছে এ। এ ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন দেখো, এ ইজ হাইলি ইনব্রেড রেজাল্টিং ফ্রম ম্যাটিং বিটুইন ফুল সিপ বি এন্ড সি। কারণ এ এ এই জন্যই বেশি ইনব্রেড, কারণ এরা বি এবং সি সঙ্গে ম্যাটিং হয়েছে, বি এবং সি এরা ফুল সিপ, এই কারণে ম্যাক্সিমাম ইনব্রিডিং এসে পড়ছে এতে, ম্যাক্সিমাম ইনব্রেড এটা। আর ডান দিকে আসো, ডান দিকে দেখো, এফ এবং জি আর ম্যাটিং এর ফলে ই হয়েছে। এই ই এবং আচ্ছা, আবার এফ, আবার এফ এবং ই এর মিটিং এর ফলে ডি হয়েছে। তাহলে ই আর ডি এর মধ্যে কি সম্পর্ক? হাফ হাফ সিপ। সিপ, রাইট, হাফ সিপ। তাহলে এখন ই ই আর ডি এর মধ্যে মিটিং হয়ে সি হয়েছে, আবার ই আর ডি এর মধ্যে মিটিং হয়ে বি হয়েছে। তাহলে এই বি আর সি ফুল সিপ। জি স্যার। নিচে এ এর জন্ম হয়েছে, এ রেজাল্টেড ফ্রম এ ফুল সিপ ম্যাটিং। এই জি স্যার। পিডিগ্রি, আমরা যখন অ্যানিমেল ইমপ্রুভ করতে যাব তখন এই পিডিগ্রি লাগবে। অ্যানিমেলের ব্রিডিং ভ্যালু বের করতে যাব, পিডিগ্রি লাগবে। পিডিগ্রি ছাড়া আমরা অ্যানিমেল ইমপ্রুভ করতে পারবো না। পিডিগ্রি যদি রক্ষা করতে হয় তাহলে কি রেকর্ড রাখতে হবে, কোন অ্যানিমেলের বাবা কে, কোন অ্যানিমেলের মা কে, তার দাদা কে, দাদি কে, নানা কে, নানি কে, সব রেকর্ড থাকতে হবে খামারে। হ্যাঁ, বিশেষ করে ব্রিডিং স্টেশনে। ব্রিডিং স্টেশনে এই রেকর্ডিং ইজ এ মাস্ট। রেকর্ডিং দুই ধরনের হবে, একটা হবে পিডিগ্রি রেকর্ড, বাপ মা দাদা দাদি কে কে ছিল, আরেকটা হলো পারফরমেন্স রেকর্ডস। এই পিডিগ্রির প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের পারফরমেন্স রেকর্ড রাখতে হবে। পিডিগ্রি এবং পারফরমেন্স রেকর্ড, এই দুইটা রেকর্ড যদি থাকে তাহলে আমরা ব্রিডিং এর কাজ করতে পারবো। হ্যাঁ, এখন দেখো, why do breeders prefer line breeding over ordinary inbreeding? ব্রিডাররা কেন অর্ডিনারি ইনব্রিডিং এর চেয়ে লাইন ব্রিডিং কে প্রেফার করে, লাইন ব্রিডিং এর গুরুত্ব বেশি দেয়? কারণ হচ্ছে
চারটা কারণ। যখন লাইন ব্রিডিং ব্যবহার করা হয়, the inheritance of truly outstanding individual or individuals get concentrated in the pedigree. যখন লাইন ব্রিডিং করা হয় তখন একটা ইন্ডিভিজুয়ালের অথবা একটা লাইন অফ অ্যানসেস্টরের ইনহেরিটেন্স কনসেন্ট্রেট করতে থাকে পিডিগ্রিতে। এই যে আমরা যে যে জিনিসগুলো আগে দেখাইলাম, এই জন্যই ব্রিডাররা লাইন ব্রিডিং কে প্রেফার করে ওভার অর্ডিনারি ইনব্রিডিং। 2 নাম্বার, যখন লাইন ব্রিডিং প্র্যাকটিস করা হয় তখন ইনব্রিডিং ততটা ইন্টেন্সিভ না, কারণ একটা ইন্ডিভিজুয়ালকে ক্লোজ রাখা হয়, আরেকটা ফ্রি রাখা হয়। সুতরাং এটা এক ধরনের হাফ শিপ মেটিং। কাজে এটা ফুল শিপ মেটিং এর মতো অতটা মানে হাইলি ইনব্রিডিং হবে না। 3 নাম্বার দেখো, এতে করে কি হয়, সায়ার ইজ নট মেটেড টু হিজ ওন ডটার্স। একটা সায়ারকে তার ডটারের সঙ্গে মেটিং করানো হয় না when line breeding is practiced, but half shift matings are made among the offspring of this particular sire. হ্যাঁ, বলছে যে এতে যদি আমরা একটা লাইন ব্যবহার করি, একটা ইন্ডিভিজুয়াল ব্যবহার না করে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু একটি সায়ার ডটার মেটিং হয় না। সায়ার ডটার মেটিং হয় না যদি আমরা একটি ইন্ডিভিজুয়ালকেই বারবার ব্যবহার না করি, একটা লাইনকে করি, তাহলে সায়ার ডটার মেটিং হবে না। না হলে ইনব্রিডিং ততটা ইন্টেন্সিভ হবে না। Line breeding is often used after the death of the ancestor. Line breeding কখনো কখনো অ্যানসেস্টরের মৃত্যুর পরও ব্যবহার করা হয়। হ্যাঁ, একটা সায়ারের একটা বুলের সিমেন আমরা প্রিজার্ভ করে রেখে দিলাম বহুদিন ধরে, সার মরে গেল, কিন্তু ওই সারের প্রোজেনি তৈরি করা সম্ভব বাই ইউজিং আর্টিফিশিয়াল ইনসেমিনেশন। সেই জন্য লাইন ব্রিডিং কখনো কখনো সায়ারের মৃত্যুর পরেও কন্টিনিউ করা যায়। হ্যাঁ, আর when it is no longer available, যখন সে আর জীবিত নেই ফর ব্রিডিং পারপাস। মনে রাখবা এই 4টা পয়েন্ট, এই জন্যই কিন্তু ব্রিডাররা লাইন ব্রিডিং কে প্রেফার করে অর্ডিনারি ব্রিডিং এর চেয়ে। স্যার, অর্ডিনারি ব্রিডিং এ কি স্যার সায়ারের সিমেন্টটাকে কালেক্ট করে রাখলে তো হয়? মানে লাইন ব্রিডিং এ যেভাবে স্যার আমরা সিমেন্টটা কালেক্ট করে মানে মারা যাওয়ার পরেও ইউজ করতে হ্যাঁ, পারছি। না তা তো সেটা তো অবশ্যই করা যায়, তো কিন্তু মূল জিনিস হচ্ছে একটা অ্যানসেস্টর বা ওয়ান লাইন অফ অ্যানসেস্টর কে বারবার ব্যবহার করা হলে প্রোজেনিতে ওর কনসেন্ট্রেশন বেড়ে যায়। এইটাই লাইন ব্রিডিং। একটা লাইনে থাকা, সায়ারকে একটা লাইনে রাখা। মনে করো হলস্টেইন ফ্রিজিয়ানের সঙ্গে জার্সির ক্রস করাইলাম, এখন যে ক্রস ব্রিডটা হইলো, এটা যদি আমি পরে অন্য আরেকটা ব্রিডের সঙ্গে মানে আয়ারশায়ারের সঙ্গে ক্রস করাইলাম, তাহলে কি হলো? এটা লাইন ব্রিডিং হলো না। লাইন ব্রিডিং করতে গেলে হলস্টেইন ফ্রিজিয়ানের সঙ্গে আমরা করলাম জার্সির ক্রস, আবার যে প্রোজেনি হলো এটাকে আবার হলস্টেইন ফ্রিজিয়ানের সঙ্গে ক্রস করাইলাম, তারপরে যে প্রয়োজন হলো সেটাকে আবার হলস্টেইন ফ্রিজিয়ানের সঙ্গে ক্রস করালাম, একটা লাইনের দিকে থাকলাম। এখন দেখো ওইটা তো শেষ করলাম। স্যার তাহলে তো সায়ারের সাথে মিটিং হচ্ছে, মানে ফার্স্টে যদি এ আর বি তে ক্রস করাইলাম, সি হইলো, সি কে যদি আবার এ এর সাথে ক্রস করাই, এই কথাই তো আমি আগে বললাম যে এই ক্ষেত্রে আমরা একটা সায়ারও ব্যবহার করতে পারি অথবা একটা লাইন অফ অ্যানসেস্টরও ব্যবহার করতে পারি। সেই ক্ষেত্রে একটা সায়ার না, ওই যে আসিল দিয়ে আমি যেটা দেখাইলাম, হ্যাঁ, বারবার আসিলের সঙ্গে মিটিং হচ্ছে, একটা মোরগের সঙ্গে না, আসিলের একটা মোরগের সঙ্গে হচ্ছে। জি স্যার। হ্যাঁ, ওকে। এবার দেখো কখন আমরা লাইন ব্রিডিং ব্যবহার করব, লাইন ব্রিডিং এর অ্যাপ্লিকেশনটা কখন? লাইন ব্রিডিং শুড বি ইউজড অনলি ইন পিওর ব্রিড পপুলেশন। যখন আমাদেরকে পিওর ব্রিড মেনটেন করতে হয়, পিওর ব্রিড মেনটেন করতে হয়। মনে করো আমরা ব্ল্যাক বেঙ্গল গুডকে রক্ষা করতে চাই, এটা একটা পিওর ব্রিড, তাইলে অবশ্যই লাইন ব্রিডিং করতে হবে বা ইনব্রিডিং করতে হবে। এটা কখন করব? অনলি ইন পিওর ব্রিড পপুলেশন অফ এ হাই ডিগ্রি অফ এক্সেলেন্স, যখন তার পারফরমেন্স খুবই ভালো, একটা পিওর ব্রিড, তাকে রক্ষা করার জন্য, সেজন্য নষ্ট না হয়ে যায়, হারিয়ে না যায়, সেই জন্য আমরা এখানে লাইন ব্রিডিং করে থাকি। Line breeding is done when some truly outstanding individuals has been identified and proved by an adequate progeny test. যখন প্রোজেনি টেস্ট করার ফলে দেখা যায় যে একটা ইন্ডিভিজুয়াল আসলে খুবই মূল্যবান,
খুব আউটস্ট্যান্ডিং, সব গরু দুধ দেয় 20 লিটার করে, একটা সার পাওয়া গেল তার প্রয়োজনীয় 40 লিটার দুধ দেয়, তখন ওই সারটা আউটস্ট্যান্ডিং। ওই সারটা প্রয়োজনীয় তৈরি করার চেষ্টা সবাই করবে। তখন তখন কি করব? তখন লাইন ব্রিডিং করতে হবে। সবাই চাবে কিভাবে ওই প্রয়োজনীয়গুলো ওই সারের ইনহেরিটেন্স পাইতে পারে, বারবার পাইতে পারে। Line breeding is perhaps more useful when the outstanding individual is dead or not available for breeding purpose. যখন আউটস্ট্যান্ডিং ইন্ডিভিজুয়ালটা, ওই যে বললাম একটা সায়ার, সেটা 60 লিটার দুধ দেয় তার প্রয়োজনীয়তা, এখন ওই সায়ার যদি আউটস্ট্যান্ডিং হয় তাহলে ব্রিডারদের চেষ্টা হবে ওই সায়ার মরে যাক, মরে গেলেও যেন আমরা তার ব্যবহার নিশ্চিত করতে পারি, তার সিমেন্ট রেখে দেব। ইনফেরিয়র বুলের সিমেন্ট রেখে তো কোনো লাভ নাই। Third one, দেখো, line breeding is used to a particular outstanding male may be practiced by a breeder who does not own the male. এখন মনে করো লাস্ট পয়েন্টটা, যে একটা বুল আছে একজনের, আমি চাই ওই বুলের প্রজননী তৈরি করব। এখন ওই বুলের মালিককে বললাম যে ভাই আমার গাভীটা পাল দেব তোমার বুলের সিমেন্ট দিয়া, হ্যাঁ, ওই ভদ্রলোক রাজি না, কোনোভাবেই রাজি হয় না। হ্যাঁ, তো বলে তোমার বুলটা কিনে নিব, তাও রাজি হয় না। তাহলে আমি ওই বুলের প্রজননী তৈরি করতে চাই, এটা করবো কেমনে? হ্যাঁ, সে বিক্রিও করবে না, সে ব্রিডিংও করতে দিবে না। এই ক্ষেত্রে লাইন ব্রিডিং করা ছাড়া উপায় নাই। ইফ হি ক্যান পারচেজ ওয়ান অর মোর হাই কোয়ালিটি সানস অফ দি অ্যাডমায়ার সায়ার, তখন সে চাবে যে ঠিক আছে ভাই, তোমার বুলটা যখন আমাকে দিতে পারলা না, এটা সিমেন্টও দিতে পারলা না, তাহলে এর প্রজননী কোথায় আছে বলো? এর প্রজননী যেখানে আছে, এর ছেলে যেখানে আছে, আমি সেইটা সংগ্রহ করতে চাই। অ্যাডমায়ার সায়ার, প্রশংসনীয় সায়ার। দিস উড অ্যালাউ দি প্র্যাকটিস অফ লাইন ব্রিডিং। এটা এক ধরনের লাইন ব্রিডিং হবে টু ইনক্রিজ দি রিলেশনশিপ বিটুইন দি ইয়ং প্রডিউসড এন্ড দ্যাট পার্টিকুলার সায়ার। হ্যাঁ, ওই সায়ার পেলাম না, কিন্তু মন্দের ভালো হিসেবে ওই সায়ারের প্রজননী কোথায় আছে এইটা খুঁজে বের করলাম। এটা যদি মেল হয় তাহলে আমরা ওই মেলের সঙ্গে আমাদের ফিমেলকে মেটিং করাইলাম, তাহলে কি হলো? তাহলে ওই সায়ারের কিছুটা আমরা নিয়ে আসতে পারলাম লাইন ব্রিডিং করে। এখানে দেখো রিলেশনশিপটা দেখো, এখানে ওয়ান সায়ার টু ড্যাম, এই সায়ারের সঙ্গে ড্যামের ম্যাটিং হয়েছে, এস হয়েছে এস। আবার 1 এবং 2 সেম পেয়ার অফ প্যারেন্টস, আবার 1 2 ম্যাটিং এর ফলে ডি হয়েছে, ডি হইলো ডটার, ডি হইলো ফিমেল, এস হইলো মেল। এখন এস এবং ডি এর ম্যাটিং এর ফলে এক্স হইলো এক্স, তাহলে এক্সটা হইলো ফুল শিপ ম্যাটিং, রাইট? আমরা আগে শিখেছি। আচ্ছা, এখানে দেখো সায়ার 1 ড্যাম 2, 1 আর 2 এর ম্যাটিং এর ফলে এস হয়েছে। ওকে, এই 1 রেখে দিলাম, এই 1 এর সঙ্গে অন্য একটা ড্যামের ম্যাটিং হলো 3, অন্য এখানে 2 ছিল উপরে, এখানে 3, অন্য আরেকটি ড্যাম। তো আরেকটি ড্যামের সঙ্গে ম্যাটিং হলে তাহলে কি হলো? এই এস এবং ডি এর সম্পর্ক কি? হাফ শিপ। তাহলে এক্স যে জন্ম নিল এস এবং ডি এর ম্যাটিং এর ফলে এক্স হইল হাফ শিপ। তাহলে এখানে আমরা ফুল শিপ ম্যাটিং এবং হাফ শিপ ম্যাটিং এর ম্যাটিং দেখাইলাম। প্যারেন্টের সঙ্গে প্রজননীর কি রিলেশনশিপ কিভাবে হয় আমরা সেটা দেখাইলাম। এখানে দেখো যে ওই যে প্রথম আমাকে জিজ্ঞেস করছিল স্যার 10% ইনব্রিডিং এর বেশি হইলে ক্ষতিকর হবে, আমরা সেটা পরিমাপ করব কিভাবে? এখন সেটা পরিমাপ দেখো, তোমরা যখন প্র্যাকটিক্যাল ক্লাস করবা তখন প্র্যাকটিক্যালে তোমাদেরকে এগুলো ক্যালকুলেশন করা শিখাবে। অনেক ইনব্রিডিং কোএফিসিয়েন্ট ক্যালকুলেট করতে হবে প্র্যাকটিক্যালে। ওকে, ক্যালকুলেটিং ইনব্রিডিং কোএফিসিয়েন্ট, ফর্মুলা টু ক্যালকুলেট ইনব্রিডিং কোএফিসিয়েন্ট fx দেখো হাফ অফ, ফর্মুলা দেখো fx হলো ইনব্রিডিং কোএফিসিয়েন্ট অফ x, ইনব্রিডিং কোএফিসিয়েন্ট অফ x ইকুয়াল টু, ফর্মুলা শিখো, হাফ সামেশন অফ, এখানে দেখো থার্ড ব্র্যাকেট আন্ডার আছে হাফ টু দি পাওয়ার n, এখানে ব্র্যাকেটে আছে 1 প্লাস fa। হ্যাঁ, এই ফর্মুলাটা এখন লেখো, সবাই লেখো, লেখা আমি বোঝানোর চেষ্টা করছি। এখানে নিয়ে আসো, ক্লাসের মধ্যে চান্স হতো না।
ম্যাডাম খাইতো fx টা হলো ইনব্রিডিং কোএফিসিয়েন্ট অফ ইন্ডিভিজুয়াল x একটা ইন্ডিভিজুয়াল, তার ইনব্রিডিং কোএফিসিয়েন্ট fx, হাফ তো হাফই। আর এটা সামেশন হলো গ্রিক লেটার, এটা মানে হচ্ছে সবগুলি পাথের যোগফল, যোগফল সোজা কথা। গ্রিক সিম্বল মিনিং টু সাম অর অ্যাড অল পাথস। পাথগুলো কি আমরা পরে বলতেছি। এখানে স্মল এন দেখো, হাফ টু দি পাওয়ার এন, এই এনটা কি? নাম্বার অফ এরোস কানেক্টিং সায়ার এন্ড ড্যাম থ্রু দি কমন অ্যানসেস্টর। আমরা যখন অঙ্ক করব তখন বুঝতে পারবে যে সায়ার এবং ড্যামকে যুক্ত করতে যতটা এরু লাগে, তীর লাগে, তীর কি আমরা অঙ্ক করার সময় তীর আসবে, সায়ার এবং ড্যামকে যুক্ত করার জন্য যতটা তীর লাগে এন এর মান তত। এন এর মান হইতে পারে 1, হইতে পারে 2, হইতে পারে 3 ইত্যাদি। আর এফ এ হচ্ছে Fa inbreeding coefficient of the common ancestor. পিডিগ্রিতে যখন কমন অ্যানসেস্টর এ থাকবে, অর্থাৎ কমন অ্যানসেস্টর কাকে বলে? যে অ্যানসেস্টর পিতার দিক থেকেও আছে, মাতার দিক থেকেও আছে, দুই দিকে কমন, সেটাকে বলে কমন অ্যানসেস্টর। এই কমন অ্যানসেস্টর নিজেই যদি ইনব্রেড হয়ে থাকে তাহলে সেই ইনব্রিডিং কোএফিসিয়েন্টটা হবে Fa। আবার ফর্মুলা বুঝতে চেষ্টা করো। Fx হলো ইন্ডিভিজুয়াল x এর ইনব্রিডিং কোএফিসিয়েন্ট, তারপরে হাফ তো কনস্ট্যান্ট, বোঝার দরকার নেই। এটা হলো সামেশন, গ্রিক লেটার সামেশন মানে টোটাল, তারপরে হাফ টু দি পাওয়ার n হচ্ছে নাম্বার অফ এরুস, তীরের সংখ্যা, বাবা এবং মাকে যুক্ত করতে যতটা তীর লেগেছে সেই তীরের সংখ্যা, হইতে পারে 1, হইতে পারে 2, হইতে পারে 3 ইত্যাদি। ব্র্যাকেটে 1 প্লাস Fa। এখানে এটা হচ্ছে কমন অ্যানসেস্টর। কমন অ্যানসেস্টর কাকে বলে? যেটা মায়ের দিক থেকেও আছে, বাপের দিক থেকেও আছে, পিডিগ্রিতে তার অবস্থান দুই দিকেই আছে, সে হলো কমন অ্যানসেস্টর। এই কমন অ্যানসেস্টরের নিজেই যদি ইনব্রেড হয় তাহলে তার ইনব্রিডিং কোএফিসিয়েন্টটাই হলো Fa। এই জিনিসগুলো জানা থাকলে আমরা ইনব্রিডিং কোএফিসিয়েন্ট অফ x ইন্ডিভিজুয়ালের ইনব্রিডিং কোএফিসিয়েন্ট ক্যালকুলেট করতে পারবো। আমরা এক্সাম্পলে যাই, দেখো এখানে খেয়াল করো, এখানে একটা হাফ শিফট মেটিং দেখানো হয়েছে। দেখো 1 এবং 2 দুইটা ইন্ডিভিজুয়াল, 1 হচ্ছে সায়ার, 2 হচ্ছে ড্যাম। আর নিচে আসো, নিচে 1 হচ্ছে সায়ার, 3 হচ্ছে ড্যাম। এর ফলে 1 আর 2 এর মেটিং এর ফলে S হয়েছে, 1 আর 3 এর মেটিং এর ফলে D হয়েছে। এখন S এবং D এর মেটিং এর ফলে X এর জন্ম হয়েছে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন এইখানে দেখো, এটা সোজা করে ফেলো তো, সোজা করে ফেলে দেখো এইখানে কমন অ্যানসেস্টর কে? দেখো তো এটার মধ্যে কমন অ্যানসেস্টর কে? 1। কেন কমন? সে বাপের দিকেও আছে, মায়ের দিকেও আছে, হ্যাঁ, এই জন্যই কমন। কিন্তু 3 কমন? 3 না স্যার, কমন না। 2 না স্যার। এইবার বুঝতে পারছো কমন অ্যানসেস্টর বলে। কমন অ্যানসেস্টরকে মাঝখানে লেখো, নিচে আসো, আসো। এখন 1 থেকে কে আসছে? 1 থেকে D আসছে, ডান দিকে দেখো, আর D থেকে X আসছে, ঠিক আছে কিনা বলো? জি স্যার। আচ্ছা, এবার বাম দিকে আসো, 1 থেকে S আসছে, এই যে 1 থেকে S আসছে, S থেকে X আসছে, এইটাকে বলে পাথ ট্রেসিং। কমন অ্যানসেস্টরকে মাঝখানে রেখে এক ড্যামের দিকে যাও একদিকে, সায়ারের দিকে যাও আরেকদিকে, গিয়া দুই পাশে যে অ্যানসেস্টর যার ইনব্রিডিং কোএফিসিয়েন্ট আমরা বের করব, লাস্ট অফ অল X, এই Xটা দুই দিকে হবে, কারণ X হলো D এর সন্তান, X S এর সন্তান। দেখো তো বুঝো কিনা? পাথ ট্রেসিং 1 নাম্বার স্টেপ পিডিগ্রি, 2 নাম্বার স্টেপ হলো 2 নাম্বার আসো, ওই যে লাল দিয়ে 2 নাম্বার, আমি এটা বলি নাই। এটা দেখো এখানে হলো কমন অ্যানসেস্টর 1, তো 1 থেকে S আসছে, 1 থেকে D আসছে,
ডি থেকে এক্স আসছে, এস থেকে ডি আসছে। এখন দেখো 2 আর 3 নাই, 2 আর 3 নাই কারণ তারা কমন অ্যানসেস্টর না। এখন স্টেপ 3 তে হলো পিডিগ্রি আঁকো, সরি পাথ ট্রেসিং করো। এটাকে সোজা করে দাও, মনে করো এটা গুণা তৈরি, গুণা। হ্যাঁ, তাহলে ওইটা মাঝখান দিয়ে 2 ভাগে ভাগ করে 2 হাত 2 দিকে গেলে যেরকম হয় ওরকম করো। তাহলে এক্স 2 পাশেই যাবে, একটা ডি এর দিকে একটা এস এর দিকে। এই 3টা স্টেপ বুঝতে পারছো কিনা বলো? স্যার আমি ফার্স্টেরটা বুঝি নাই। ফার্স্টে আরেকবার একটু বুঝিয়ে দেন। কোন স্টেপ বুঝো নাই? কোন স্টেপটা? ওই যে সোজা করতে বলতেছেন, মানে এটা বুঝি নাই কিভাবে কি। স্যার আরে 2 থেকে সোজা 3 স্যার। সোজা করতে বলতেছি, এই যে 2টা এরু দেখো এক্স এ আসছে, মিলছে এক্স এ, দেখছো? হ্যাঁ এখন এই উপরেরটা সোজা করে ওইদিকে নিয়ে যাও। তো তোমার 2 হাত বুকের মধ্যে রাখো, রেখে হাত দুটো সোজা করো তো, একটা ডান দিকে একটা বাম দিকে স্ট্রেট করো, ঠিক এরকম। এটা বুঝো নাই? এখনো বুঝো নাই? স্যার ওই যে 1 2 1 3 ওইটা থেকে এটা কিভাবে কি করলেন, মানে এইটা কি? হ্যাঁ, শুনো, এটা প্রথম তোমাকে বুঝতে হবে কমন অ্যানসেস্টর কে। এখানে কমন অ্যানসেস্টর কে? 1। এখানে 1 লেখো, এই যে 1 ডান দিকে। হুম এখন আমরা 2 আর 3 বাদ দিলাম। কেন বাদ দিলাম? তারা কমন অ্যানসেস্টর না, রাইট? আমার দরকার হলো কমন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক নাই? ঠিক আছে। আচ্ছা, এখন 1 থেকে এস আসছে, এই 1 এ লক্ষ্য করো, 1 থেকে এস আসে নাই, জি স্যার। এস থেকে এক্স আসছে, হুম একইভাবে 1 থেকে ডিও আসছে, জি ডি থেকে এক্স আসছে। জি। তাহলে এখানে 2টা লাইন না, এক্স থেকে এক্স হয়ে একে যাওয়া যায়, আবার এক্স থেকে ডি হয়ে একে যাওয়া যায়। 2টা রাস্তা দেখতে পাচ্ছ? জি এই 2টা রাস্তা সোজা করে দাও, একটা রাস্তা বানিয়ে ফেলো। এক্স থেকে আবার এক্সে আসো, এক্স থেকে এক্সে আসলে এক্স এস 1 ডি এক্স। ঠিক, ঠিক আছে কিনা বলো? জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে সোজা করে দিলাম। দিলে মাঝখানে থাকলো কমন অ্যানসেস্টর, বাম দিকে এস হয়ে এক্স, ডান দিকে ডি হয়ে এক্স। বুঝতে পারছো কিনা বলো? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, এখানে সায়ার এবং ড্যামকে যুক্ত করতে কয়টা তীর লেগেছে দেখো তো? 2টা। 2টা তীর লেগেছে। ওই যে ফর্মুলার মধ্যে এন, এন হচ্ছে 2। আচ্ছা আচ্ছা, এখন পকেটটাই যাই দেখো। এখন এখানে দেখো, ওই জিনিসটা আবার এখানে নিয়ে আসছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। ফর্মুলা বসাও, এফ এক্স ইকুয়াল টু এক্স এর ইনব্রিডিং কোএফিসিয়েন্ট কত? হাফ, হাফ টু দি পাওয়ার এন, অর হাফ, তুমি নিজের হাতে করতে পারো, হাফ টু দি পাওয়ার এন, এন এর মান হচ্ছে কত? আমাদের এখানে 2, তাই না? জি স্যার। আর আবার ব্র্যাকেট দাও, ফর্মুলা মনে করো 1 প্লাস এফ এ। এখানে কমন অ্যানসেস্টর আছে 1, কিন্তু সে ইনব্রেড না। যেহেতু কমন অ্যানসেস্টর ইনব্রেড না, কারণ তার আগের খবর আমরা জানি না, 1 এর বাপ মা কে ছিল আমরা জানি না, সেজন্য কমন অ্যানসেস্টর ইনব্রেড না। আর ইনব্রেড হইলো আমরা জানি না, কাজে 1 প্লাস 0। বুঝতে পারছো? জি তাহলে ফর্মুলা ফিট করো তো, ওই যে ফর্মুলা নিজে লেখছো ওইটাই বসাও, এখানে দেখার দরকার নেই। এই যে এই ফর্মুলা বসাও এখানে। আমরা এক্স এর ইনব্রিডিং কোএফিসিয়েন্ট বের করব, তাহলে লেখো এফ এক্স ইকুয়াল টু হাফ। এখানে কয়টা লাইন আছে? কয়টা লাইন? কয়টা? একটা। মিয়া, এখানে এই যে এক্স থেকে এক্স এ কয়টা লাইন? একটা লাইন না? একটা। একটা লাইন কিনা বলো? হ্যাঁ একটা লাইন দেখে এখানে সামেশন অফ অল লাইনস, এখানে এক লাইন, কাজে যোগ করার দরকার নাই। অনেক লাইন গুলো আসবে পরে, এখানে একটা মাত্র লাইন, কাজে এক লাইনের যোগফল মানে এটা দরকার নাই, একটাই লাইন। এখন হাফ টু দি পাওয়ার এন, এন হলো এরুর সংখ্যা, এরু কত? 2, 2 2 এনে 2 আর ইনটু টাইমস 1 প্লাস 0। এনে এটা ক্যালকুলেট করো তো, ক্যালকুলেট করো। তাহলে হবে হাফ ইনটু হাফ টু দি পাওয়ার 2, এই জিনিসটা হবে। দেখো তো কত হয়েছে?
0.125 হ্যাঁ কত 12.5 স্যার 0.125 দেখো তো হয়েছে কিনা 1/8 স্যার 0.125 মিনস এটাকে আমরা বলতে পারি 12.5% বলতে পারি জি স্যার হ্যাঁ স্যার জি স্যার তাহলে দেখো n equal to 2 number of arrows connecting sire and dam through common ancestor কমন অ্যানসেস্টরের মাধ্যমে ড্যাম এবং সায়ারকে যুক্ত করতে এখানে দুইটা তীর লেগেছে এই যে আমরা ছবি এখানে দিছি এস থেকে ডি তে আসো কয়টা তীর দুইটা তীর n equal to 2 আর f a equal to 0 because common ancestor 1 is not inbred এখানে কমন অ্যানসেস্টর ইনব্রেড না কারণ এর পিছনের ইতিহাস আমরা জানি না 1 এর বাবাকে মাকে বা 1 ইনব্রেড কিনা আমাদের জানা নাই সেজন্য আমরা ধরলাম f a equal to 0 তাহলে আমরা ক্যালকুলেট করে পাইলাম 12.5% মানে x এমন একটা ইন্ডিভিজুয়াল আবার ওই ছবিতে যাই দেখো এখানে x এমন একটা ইন্ডিভিজুয়াল যার ইনব্রিডিং কোএফিসিয়েন্ট হচ্ছে 12.5% আমরা বলছিলাম যে ইনব্রিডিং কোএফিসিয়েন্ট 10% এর বেশি হইলেই ক্ষতিকর দিকগুলো ফুটে ওঠে অর্থাৎ হার্মফুল ইফেক্ট পরিলক্ষিত হয় তাহলে এখানে 12.5% হয়েছে ক্ষতিকর 12.5% ইনব্রিডিং কিসের ফলে একটা হাফ শিফট মেটিং এর ফলে হাফ শিফটদের মধ্যে মেটিং এর ফলে যে প্রোজেনির জন্ম হয়েছে এই প্রোজেনির ইনব্রিডিং কোএফিসিয়েন্ট হচ্ছে 12.5% তাহলে ফুল শিফে কত হবে এর ডাবল হবে ফুল শিফে একটা ফুল শিফট মেটিং যদি করো তার 25 হবে হবে 25%। আচ্ছা এখন মানুষের তো এটা সম্ভব না ফুল শিফট মেটিং মানুষের সম্ভব না তাই না গরুতে সম্ভব গরুতে যদি ফুল শিফট মেটিং কখনো হয়ে যায় তাহলে তাতে 25% ইনব্রিডিং হবে ইন্ডিভিজুয়াল প্রজেনিটার মধ্যে আর যদি হাফ শিফট মেটিং হয় তাহলে 12.5% ইনব্রিডিং কোএফিসিয়েন্ট হবে এখন এইখানে থাকুক আজকে সময় শেষ হয়েছে ইনব্রিডিং কোএফিসিয়েন্ট বুঝতে পারছো কিনা বলো না আবার বলবো দরকার হলে আরো বলবো Do you have any question? তাহলে তো দেখা যাচ্ছে ইনব্রিডিং হলে বেশিরভাগ ক্ষেত্রে 10% এর উপরে যাওয়ার কথা মানে যেহেতু না 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 আমরা অনেক অঙ্ক করাবো তো তখন এই কোশ্চেন গুলো উত্তর পেয়ে যাবে তখন ইনব্রিডিং তো 1% হতে পারে 2% হতে পারে কিভাবে হতে পারে আমরা পরের অঙ্কগুলো করলেই বুঝতে পারবে আর প্র্যাকটিক্যালি অনেক অঙ্ক করানো হবে হ্যাঁ যে কোনো পার্সেন্টই হতে পারে এটা নির্ভর করে যে দুইটা ইন্ডিভিজুয়ালের মধ্যে ম্যাটিং হচ্ছে সেই দুইটা ইন্ডিভিজুয়ালের মধ্যে কি সম্পর্ক রিলেশনশিপ বিটুইন সায়ার এন্ড ড্যাম ডিটারমাইন্স দি ইনব্রিডিং কোএফিসিয়েন্ট অফ দি প্রোজেনি আবার বলতেছি মনে রাখো রিলেশনশিপ বিটুইন সায়ার এন্ড ড্যাম ডিটারমাইন্স দি ইনব্রিডিং কোএফিসিয়েন্ট অফ দি প্রোজেনি সায়ার এবং ড্যাম যদি আত্মীয় না হয় তাহলে কোনো ইনব্রিডিং হবে না সায়ার এবং ড্যাম যদি জেনেটিক্যালি রিলেটেড না হয় তাহলে নো ইনব্রিডিং মিন্স আমরা যদি ইনব্রিডিং থেকে বাঁচতে চাই হ্যাঁ আমরা যদি ইনব্রিডিং না তাহলে সায়ার এবং ডটার যেন আনরিলেটেড হয় ওদের মধ্যে যেন কোনো জেনেটিক থাকে তাহলেই ইনব্রিডিং হবে না হ্যাঁ বলো কি বলতেছিলা স্যার বলতেছি যে কমন অ্যানসেস্টর যদি ইনব্রিড হয় সেক্ষেত্রে এফ এর মান কত হবে হ্যাঁ তুমি শোনো আস্তে 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 আমরা গাছের আগায় উঠবো আমরা তো এখনো গোড়ায় আছি গোড়ায় ওই সব জিনিস শিখবো আস্তে আস্তে মাথায় সব জিনিস একসাথে দিলে তো শিখতে পারবে না আমরা সামনের ক্লাসে আরো কঠিন জিনিস নিয়ে আসবো আস্তে 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 ওইদিকে যাচ্ছি বুঝতে পারছো রিলেশনশিপ বিটুইন সায়ার এন্ড ড্যাম এর লাইনটা কি বললেন relationship between sire and dam determines a relation নির্ণয় করে দেয় determines the inbreeding coefficient of the progeny লিখতে পারো লেখা তাহলে আমরা যদি ইনব্রিডিং না চাই তাহলে আমরা কোথায় খেয়াল করব লক্ষ্য রাখবো সায়ার এবং ড্যাম যেন আনরিলেটেড হয় এদের মধ্যে জেনেটিক রিলেশন না থাকে আত্মীয়তা না থাকে
জি স্যার আউটব্রিডিং তাহলে আউটব্রিডিং হবে। হ্যাঁ হ্যাঁ, আজকে এখানে হোক না। স্যার কোন ব্রিডে যদি স্যার ইনব্রিডিং 12.5% হয় সেটা দিয়ে স্যার আমরা তাহলে কি বলবো যে স্যার ওদের মধ্যে এতটুকু রিলেশন আছে? সেটা হলো রিলেশনশিপ কোএফিসিয়েন্ট। হ্যাঁ, রিলেশনশিপ কোএফিসিয়েন্ট আমরা ওইটাও পড়াবো। আজকে যেটুকু পড়াইলাম এটুকু মনে রাখো, তাইলে পরের জিনিসগুলো তোমরা বুঝতে পারবে। না স্যার এই কথাটা আমরা স্যার বাংলায় কি বলবো যে এটা কোএফিসিয়েন্ট 12.5%? কি এর কোএফিসিয়েন্ট? বাংলা কি কোএফিসিয়েন্ট? স্যার ইন্টারপ্রিটেশনটা মানে ইনব্রিডিং কোএফিসিয়েন্টটা স্যার 12.5 কার 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 ইনব্রিডিং কোএফিসিয়েন্ট? অফস্প্রিং এর অফস্প্রিং এ যা এক্স। হ্যাঁ মানে যে স্যার এক্স তার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো স্যার এটা কি বলবো যে এক্স এর ইনব্রিডিং কোএফিসিয়েন্ট 12.5%, এটা দিয়ে স্যার আমরা কি হ্যাঁ। বুঝি? এটা দিয়ে বুঝি, হ্যাঁ সুন্দর কথা বলছো, খুব বুদ্ধি আছে। এটা দিয়ে বুঝি যে বাবা এবং মা, ওই এক্স এর বাপ মা ছিল না, জি স্যার। এক্স এর বাপ মা, 1 নম্বর সিদ্ধান্ত, এক্স এর বাপ মা আত্মীয় ছিল। জি স্যার। 2 নম্বর সিদ্ধান্ত হলো কিরকম আত্মীয় ছিল, এক্স এবং না সরি এস এবং ডি, অর্থাৎ এক্স এর বাবা এবং মা ওই দুইজনের মধ্য থেকে, দুইজন থেকে ইন্ডিভিজুয়াল এক্স 12.5% কমন জিন পেয়েছে। কমন জিন বলতে যে জিন এক্স এর, যে জিন এস এর মধ্যে আছে এবং ডি এর মধ্যে আছে, ওই রকম জিনের কমন জিন যেটা এস থেকে পাইছে, একই জিন ডি থেকে পাইছে, এইরকম জিনের সংখ্যা হচ্ছে 12.5%। জি স্যার। হ্যাঁ বুঝছো এখন? আর জি, স্যার। কমন জিন তখনই সম্ভব যখন তারা আত্মীয় হয়। ইনব্রিডিং তারা হবে। বাবা মা যখন আত্মীয় হয় তখনই কমন জিন আসা সম্ভব, আত্মীয় না হলে কমন জিন আসা সম্ভব না। জি স্যার। এই যে আমরা ইনব্রিডিং কোএফিসিয়েন্ট বের করতেছি, রিলেশনশিপ কোএফিসিয়েন্ট বের করতেছি, এগুলো আবিষ্কার করছেন যিনি এগুলো নিয়ে বই লিখছেন, এবং তাকে বলা হয় এগুলো ফাদার। কেমন? তিনি হলেন সিউয়েল রাইট, SWEL, সিউয়েল রাইট, WRIGHT, রাইট। লিখছ? জি স্যার লিখেছি। এই সিউয়েল রাইট এই ইনব্রিডিং কোএফিসিয়েন্ট, রিলেশনশিপ কোএফিসিয়েন্ট এগুলো পদ্ধতি উদ্ভাবন করেছেন, তাকে এর জনক বলা হয়। সেগুলো আমরা ইন ডিটেলস সামনে পড়বো। কেমন? আর প্র্যাকটিক্যাল ক্লাসে তোমরা একটা কাজ করো প্লিজ, তোমরা তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাস নিবে ইউনুসের সঙ্গে যোগাযোগ করো, যে প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু অনলাইনে নেওয়া সম্ভব।